সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টিভি ওয়ানের বিশেষ আয়োজন লিজ ট্রাসেস রিজিগনেশন, হু উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। আপনারা এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছেন যে লিজ ট্রাস মাত্র 44 ডেজ প্রাইম মিনিস্টার থাকার পরে আজকে সে তার পদত্যাগ ঘোষণা করেছে এবং এর মধ্য দিয়ে ব্রিটেনের ইতিহাসে অন্যতম স্বল্প সময়ের সম্ভবত সবচেয়ে স্বল্প সময়ের প্রধানমন্ত্রীর স্থান দখল করে নিল। যদিও ঠিক এই মুহূর্তে হয়তো অনেকেই প্রত্যাশা করেনি, কিন্তু অনেকেই মনে করছিল যে লিজ ট্রাস সম্ভবত খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, কারণ তার ক্ষমতা নেওয়ার পর থেকেই অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি সব জায়গায় কেমন একটা অস্থিরতা দেখা দেয়। তো আজকে আমরা আলোচনা করব লিজ ট্রাসের রিজিগনেশন নিয়ে, কেন তাকে এইরকম একটি অবস্থানে যেতে হলো, হোয়াট ওয়ার দ্য আন্ডারলাইং রিজনস, এবং কারা তার পরবর্তীতে প্রাইম মিনিস্টার হতে পারে। তার আগে একটি ছোট্ট ক্লিপ আমরা দেখে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসুন আমার অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমার ডানে আপনাদের পরিচিত মুখ ব্যারিস্টার নাজির আহমদ, লয়ার, রাইট, অ্যানালিস্ট। নাজির ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আপনাকে ধন্যবাদ ডাকার জন্য। আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, পত্রিকা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। এমদাদ ভাই, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। সালাম আলাইকুম, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের শুভেচ্ছা। আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছে কনজারভেটিভ পার্টির অ্যাক্টিভিস্ট, মেম্বার অফ পপলার অ্যান্ড লাইমহাউস কনজারভেটিভ, মুমশাদ আফরুজ। মুমশাদ, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য, তালহা ভাই। সুপ্রিয় দর্শক, প্রোগ্রামটি আপনাদের জন্য, সুতরাং আপনাদের মন্তব্য কিংবা জিজ্ঞাসা থাকলে নিঃসংকোচে আমাদেরকে কল করতে পারবেন। যদি আমরা ফোকাস করব আমার অতিথিদের দিকেই বেশি, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের কিছু কল আমরা চেষ্টা করব সরাসরি লাইভ অন এয়ার নেয়ার। মুমশাদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনার পার্টি মেম্বার্সরা অনেক উচ্চাসা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে লিজ ট্রাসকে প্রাইম মিনিস্টার ইলেক্ট করলো, লিডার ইলেক্ট করলো, অ্যান্ড দেন বাই ডিফল্ট শি বিকেম প্রাইম মিনিস্টার। তো মাত্র 44 ডেজ পর শি ইজ রিজাইনিং। আপনার মানে এই অ্যাট দিস মোমেন্ট এইরকম একটি ডেভেলপমেন্টে আপনার অনুভূতিটা আমরা জানতে চাইব। জি, ধন্যবাদ তালহা ভাই। সবার মতো অবভিয়াসলি আমিও খুব ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসহার্টেন্ড যে 44 দিনের মধ্যে প্রাইম মিনিস্টারকে রেজিগনেশন টেন্ডার করতে হয়েছে। আমাদের অনেক আশা এবং আকাঙ্ক্ষা ছিল যে প্রাইম মিনিস্টার would be able to deliver on some of her key promises in the run-up to the leadership contest. But unfortunately, her time was up. আমি মনে করি যে মিনি বাজেট যেটা প্রস্তাবন করা হয়েছিল, the market didn't really react very well. Hindsight is a wonderful thing. I think where she went wrong, and quite spectacularly, not taking heed of advice from not just the Treasury but also not consulting the Bank of England. I am not aware of any serious economist or indeed any long-established heavyweight Tory politician who thought her economic ideas were viable. So how does it... Look, I'm not going to take a different position to what you are saying, because at the end of the day, I work in the financial services and I work with numbers. If you can't demonstrate that you've managed to balance the book, even if you portray yourself as a free market peer, the numbers have to add up
You know, it's similar to an equation. Both sides of the equation has to. We have to live in reality. We can't live in vacuum. And why? No. We can't. And the fact that us as conservative, one of our key achievements and one of our key claims is that we are very good at being a good stewardship when it comes to managing the economy. And unfortunately, through the mini budget, what we have demonstrated that we haven't managed our affairs very well. I think this is a learning curve for the next Prime Minister. Whoever ends up being the Prime Minister needs to be a unity candidate, because what we can't afford is another prolonged and protracted period of uncertainty. Market needs reassurance. Households up and down the country with mortgages, businesses up and down the country with financial responsibility to pay their bills, responsibility to be able to retain their workforce, the ability to forward plan their business, grow their business. Entrepreneurs, we all need reassurance, we all need stability. So first and foremost, whoever ends up winning this race, and it's going to be a quick and sharp contest as outlined by Graham Brady. Just a week. So we haven't got a lot of time, but we need to put a successor in place. And my hope, and my sincere hope, is that we choose a unity candidate who's able to reach across the different spectrum of the party hierarchies and form a cabinet that reflects the diverse view within the Conservative Party. And once the leadership contest draws to a close, I really hope that the Member of Parliament will fall behind the Prime Minister and steer this country towards a path of sustained growth and restore our economic credibility. Thank you. নাজির ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা অনেকেই কিন্তু সারপ্রাইজ হয়েছিল যে লিজ ট্রাস, she was struggling to win sufficient support from the MPs, এবং ইলেক্টেড হওয়ার আগে থেকেই তার যে নাম্বারস, তার যে সমস্ত ক্লেম, এগুলো নিয়ে অনেকেই কিন্তু very skeptical, and in fact Rishi Sunak was quite scathing when he talked about those plans. যে কারণে অনেকেই প্রেডিক্ট করছে হয়তো she will not last long, প্রাইম মিনিস্টার হওয়ার আগেই। বাট আপনি কি কখনো চিন্তা করেছেন যে সে এত অল্প সময়ে তাকে চলে যেতে হবে? তার রেজিগনেশনে সারপ্রাইজ হই নাই আমরা, যারা সারপ্রাইজ তো কত 2-3 দিনের কারণে আপনি সারপ্রাইজ হন নাই, আমরা চিন্তাধারা ছিল হয়তো ক্রিসমাস পর্যন্ত উনি সার্ভাইভ করবে না আর কি, কিন্তু এত দ্রুত পড়ে যাবে। আজকে জোহরের নামাজ পড়ে বের হয়েই দেখি যে না, উনি তো রিজাইন করে নিয়েছে। এত কুইক করবেন, আমি গতকাল বলছিলাম যে ব্রেকফাস্ট খাওয়ার আগে রিজাইন করবে, তো সেটা না হইলো লাঞ্চের আগে হয়ে গেছে। তো খুব আমরা তো সারপ্রাইজ হয়েছি যে এত কুইক, কিন্তু আমরা ভাবছিলাম হয়তো ক্রিসমাস পর্যন্ত উনি সার্ভাইভ নাও করতে পারেন। আর আপনি ঠিকই বলেছেন যে অনেকে পেনি মর্ডনকে পটেনশিয়াল চ্যালেঞ্জার মনে করছিল ঋষি সুনাকের সাথে, কিন্তু পট করে লিজ ইনফ্যাক্ট অলমোস্ট আনটিল লাস্ট মান্থ সেরকমই মনে হচ্ছিল। আর লিজ ট্রাস্টের আসলে আপনার ট্র্যাক রেকর্ড যদি দেখেন যে খুব বেশি যে স্কিলফুলি বিভিন্ন ডিপার্টমেন্ট উনি রান করেছেন সেভাবে না, শুধুমাত্র ফরেন সেক্রেটারি ছিলেন, এর আগে উনি রিমেইনার ছিলেন, এর আগে একেবারে লিভডেম ছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে টার্মোয়েল সিচুয়েশনে যে দক্ষতার সাথে ব্যাকবোন নিয়ে লিড করতে হয় সবাইকে বোর্ডে এনে, ওইটা আমি প্রথম দিক থেকেই লক্ষ্য করছিলাম। অনেকে হয়তো তার সাথে তুলনা দিত মার্গারেট টেচার, আয়রন লেডির সাথে। আমার মনে হয় যে ওই স্কিল কম্পিটেন্ট আমি তার মধ্যে দেখিনি, যেখানে উনি বলছিল যে আই এম দ্য ফাইটার নট কোয়াইটার। অনলি ইয়েস্টারডে 24 ঘন্টার ভিতরে লেস দ্যান 24 আওয়ার্স হি রিভার্স। এমদাদ ভাই, কেন তাকে রিজাইন করতে হলো? আমার মনে হয় আমরা সবাই জানি কেন তাকে করতে হয়েছে, কিন্তু আমার এই আপাত দৃশ্যমান যেসব ইস্যু নিয়ে আমরা কথা বলছি তারও বাইরে আমার কাছে কেন জানি মনে হয় যে
যখন মানুষের ব্যক্তিগত অ্যারোগ্যান্সটা তার তার পলিসি, তার জনগণ, তার দেশ এসব কিছু ছাপিয়ে যায়, তখন মানুষকে খুব চড়া মূল্য দিতে হয় এবং আলটিমেটলি সেটাই ঘটেছে। আমরা দেখেছি যে লিজ ট্রাস যেভাবেই নির্বাচিত হয়ে আসুন, এখানে অনেক কনজারভেটিভ পার্টির মধ্যে অনেক খেলা হয়েছে নির্বাচনের আগে। ঋষি সুনাক এমপিদের খুবই ফেভারিট ছিলেন, কিন্তু যখন এটা মেম্বারশিপে নিয়ে যাওয়া হলো তখন দেখা গেল তার কোনো খবরই নেই, এবং উনি যে পারবেন না সেই খবর কিন্তু অনেক আগে থেকেই মিডিয়া জেনারেট করে আসছিল নানান পোল, নানান জরিপের মধ্য দিয়ে। তো তিনি এসে যেটা করেছেন, যেটা এই পরিস্থিতিতে ব্রিটেন কিন্তু একটু ভিন্ন মাত্রার সংকট মোকাবেলা করছে। ব্রিটেন মাত্র ইউরোপ থেকে বেরিয়ে এসেছে। ব্রেক্সিটের বিষয়গুলো কিন্তু খুবই সাংঘাতিকভাবে আমরা হয়তো সামনে আসছে না নানান ডামাডোলের কারণে, কিন্তু ব্রেক্সিটের যে প্রভাব সেটা কিন্তু ইকোনমিকে নানানভাবে ব্যাহত করেছে। এই পরিস্থিতি, আপনার ইউক্রেনের পরিস্থিতি, সব মিলিয়ে ব্রিটেনের পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম ইউরোপের অন্যান্য দেশ থেকে। এই জায়গায় এসে লিজ ট্রাস যেটা নির্বাচিত হওয়ার পরে যেটা করেছেন, আমার মনে হয়, আমরা তো আসলে বাইরে থেকে যেটা দেখছি সেটাই বলছি, যে তার দলের ভেতরে স্কিল যারা ছিলেন, তার বিরোধী শিবিরে যারা ছিলেন, তাদের কাউকেই কিন্তু তিনি তাদের আস্থা অর্জন করতে পারেননি, তাদেরকেও তার আস্থা অর্জন করার মতো কোনো উদ্যোগ সে নিয়েছে। আমি সেটাই বলছিলাম যে তিনি আস্থা অর্জন করতে পারেননি। একই সাথে আস্থা অর্জনের জন্য, বৃহত্তর সমাজের আস্থা অর্জনের জন্য তার বিরোধী শিবির হলো তার পার্টিরই যারা কম্পিটেন্ট ছিলেন, যাদের কাজের প্রমাণ আছে বা যাদের দক্ষতার প্রমাণ আছে, তাদেরকে কিন্তু ক্যাবিনেটে নেননি। তিনি কিন্তু একটা চমক দিয়েছিলেন, যেই চমকটা কিন্তু কাজ করেনি। এই প্রথমবারের মতো মানে খুবই গুরুত্বপূর্ণ 4টা পদের মধ্যে 3টা পদেই তিনি ব্ল্যাক চ্যান্সেলর, ব্ল্যাক ফরেন সেক্রেটারি, ব্ল্যাক অর ব্রাউন হোম সেক্রেটারি, অল দ্য গ্রেট অফিসার্স অফ দ্য স্টেট, তিনি কিন্তু এখানে চমক সৃষ্টি করার চেষ্টা করেছেন। ঠিক আছে, আমরা একটা কল নিচ্ছি, তারপর আবার আসছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? Walaikum salam. I'm Sofikul Alam calling from Bali. I think, brother, we need a Prime Minister of Great Britain, a stronger Great Prime Minister. But we need a general election for Great Britain because whole world watching us. But if the Tory party doesn't call an election, how are you going to get an election? Because we are the country people in it. Every person, if you asking, they want general election in this country because all world watching us. Great Britain not is a small country. We are over the 53 country head of the state is a Great Britain. Our Commonwealth health is a Great Britain. So we need a general election. We need a general election. Message is very clear. Thank you. I'm not in conservative member. Thank you, Shafiq Bhai. Thank you for your call. I think point is very well made. Mumshad, before we come to this general election, and we will also look at who might succeed. But let's look at some of the underlying issues. So Liz Truss was elected by a significant margin of the membership. On pledges that she sought to implement, and it is in seeking to implement those pledges that she brought her downfall. What does it say about the Conservative Party itself and its membership? Well, I don't think it reflects badly on the Conservative membership. The membership chose a candidate who had a particular economic vision for the country. It was executed, but I think it was executed quite badly, and the time and the speed at which those changes were planned were not palatable to the city. And it was a serious misjudgment and miscalculation. আমি জানি না আপনার মনে আছে কিনা, before the mini budget, normally whenever you have any kind of budgets, it's accompanied with economic forecast from the Office of Budget Responsibility, which was set up by the then
Chancellor George Osborne. Now, Kwasi Kwarteng decided to set aside the economic forecast, and this was one of the key components which made the city tremendously nervous. And But I let me believe, go back to that point. Look, yeah, all the thing that Truss did, even the speed at which she did, she kind of indicated that this is how she was going to do. Many heavyweight Tories, including Rishi Sunak, warned the party and that this is what was going to happen. And yet it wasn't a close race. It was a pretty wide margin that she won by. Does it not really raise serious question about the kind of membership your party has? No, it doesn't, and I'll tell you why. Because and this applies right across the political spectrum. Normal, party political activists like myself don't really, and it is not expected to really understand the intricacies of the macro and microeconomics unless you work in a specialized field where you have the opportunity to understand how these market forces work. So when she was elected as the leader of the Conservative Party, it was actually based on a broader agenda to grow the economy, which was one key component, but she also won on many other pledges. So to say that it reflects badly on the Conservative membership, I think it's a mislaid judgment, I would say. Fair point. Thank you. I'll come back to you in a moment. Emdad bhai, আপনার কাছে সেম প্রশ্ন। আপনি একজন সাংবাদিক, you are not taking position on one party or the other. But আমরা যখন কনজারভেটিভ পার্টির মেম্বারশিপের দিকে তাকাই, আমরা যখন দেখি যে the immediate past chancellor ওয়ার্ন করেছে in very scathing terms যে এইরকম ইকোনমিক মানে অ্যাপ্রোচ নিলে কি ধরনের হতে পারে, এবং তার যারা তার সাথে কাজ করেছে, নোটেবলি হিজ নেম এসকেপস মি, বরিস জনসনের যে চিফ কমিউনিকেশন অফিসার, চিফ অফ স্টাফ ছিল, হ্যাঁ, হি সেড শি ইজ লাইক এ হ্যান্ড গ্রেনেড, হ্যাঁ, ডমিনিক নো কি নাম তার, উইল কাম, দ্য নেম উইল কাম, যে বললো যে ইটস লাইক এ হ্যান্ড, শি ইজ লাইক হ্যান্ড গ্রেনেড, হ্যাঁ। তো এত কিছুর পরে কনজারভেটিভ মেম্বাররা তাকে ইলেক্ট করলো, অ্যান্ড ইটস নট বিকজ অফ শি ওয়াজ ট্রাইং টু ডু সামথিং নিউ, ইটস হোয়াট শি প্লেজড শি ওয়াজ ট্রাইং টু ডু। আপনার কি মনে হয় যে এটাতে কনজারভেটিভ পার্টির মেম্বারদের ব্যাপারে কোয়েশ্চন তোলে যে তারা কতটুকু ওয়াইজ এটসেট্রা? আমি মনে করি এই প্রশ্নটা কনজারভেটিভ পার্টির ভেতরে মেম্বারশিপদের মধ্যে, পার্টির লিডারশিপের মধ্যে খুবই ভালোভাবে আলোচনা হওয়া উচিত। আমি আমার এই ভাইয়ের সাথে, বিনয়ের সাথে খুব দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করছি এই কারণে যে তিনি যেটা বলছেন যে আমরা সাধারণ মেম্বাররা ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্সের এই প্রভাব, এগুলোর এফেক্ট নিয়ে আমরা এতটুকু আমাদের বোঝার অথবা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষমতা নাই, অথবা আমরা জানি না জেনে আমরা ব্রডার সেন্সে পাবলিকলি যেটা সাধারণ অর্থে যেগুলো সহজ সরল ভাষা যেগুলো বোঝা যায় সেগুলোর উপরই বেস করে আমরা ভোট দিয়েছি, এবং আমরা মনে করেছি যে লিস্টটা যেসব প্রমিস করছেন বা যেসব প্লেস দিচ্ছেন সেগুলো আমাদের জন্য ভালো। এখানে খেয়াল করবার বিষয় হচ্ছে যে আমরা জেনারেলি দেখি, যেটা যে কনজারভেটিভ পার্টি যারা করেন তারা মাচ মোর এফ্লুয়েন্ট ইন দ্য সোসাইটি দেন আদার পার্টিজ, তারা ভালো পজিশনে আছেন, তারা ফাইন্যান্সিয়ালি অনেক সিকিওর, তাদের সাকসেসও অনেক বেশি, সুতরাং তাদের মানে বোধশক্তি, তাদের বিচক্ষণতা এবং তাদের বুঝবার ক্ষমতা নিয়ে আমার প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, সন্দেহ নেই। তারা বুঝে শুনে কাজটা করেছেন, এবং এক্ষেত্রে আপনার যে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে তারা লিজ ট্রাসকেই দিয়েছেন ঋষি সুনাক যাতে না হয়। রাইট, এটা হচ্ছে আমার অবজারভেশন, আই মে বি রং, বাট এটা হচ্ছে আমার অবজারভেশন। ঋষি সুনাককে আটকানোর জন্য বরিস জনসন কিন্তু প্রকাশ্যে বলেছেন যে অন্য যাকেই দেন আপনারা ঋষি সুনাককে দেবেন না, এবং সেটাই গ্রাসরুটে আপনি এখনো দেখতে পারবেন, গ্রাসরুটে বরিস জনসনের একচ্ছত্র একটা সমর্থন আছে। আমি এখানে আরেকটা কথা যোগ করতে চাই,
ঋষি সুনা লিজ ট্রাস তার ইলেকশনের আগে, নির্বাচিত হবার আগে, তার পার্টি মেম্বারদের কাছে, দেশের কথা বাদ দেন, দেশের মানুষ তো ওখানে কোনো ইনফ্লুয়েন্স করতে পারেনি, পার্টি মেম্বারদের কাছে তিনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, যে ভাষায় কথা বলেছেন, যে সহজ ভাষায় মানুষকে বুঝিয়েছেন, তার পক্ষে এনেছেন, ঠিক একই ভাষায় তার পূর্বসূরীরা কিন্তু এই ব্যাপারে সতর্কতা উচ্চারণ করেছেন। আপনি উইলিয়াম হিগের কথা ভুলে গেলে চলবে না। তিনি লেখালেখি করেছেন, তিনি পরিষ্কার বলেছেন যে এই দুজনের পলিসির মধ্যে দুজনেই কমিউনিটি ইকোনমি গ্রো করতে চান, দুজনেই অর্থনীতিকে এবং সংকটকে বাগিয়ে আনতে চান। কিন্তু ঋষি সুনাক চেয়েছেন যে এখনই কোনো ইয়ে করবেন না, তিনি ট্যাক্স কাট করবেন না, না করে তিনি ইনফ্লেশনটা কন্ট্রোল করতে চান। এবং লিজ ট্রাস চেয়েছেন যে তিনি ইনফ্লেশনটা কন্ট্রোল করতে চান মানুষের স্পেন্ডিং ক্ষমতা বাড়িয়ে দিয়ে, ওভাবেই ইকোনমিটাকে রান করতে চান। সুতরাং দুই পক্ষ থেকেই, দুই শিবির থেকে এবং ইন্ডিপেন্ডেন্টলি টরি পার্টির যারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ, তারা পরিষ্কার করে লেবার পার্টির মেম্বারদের, কনজারভেটিভ পার্টির মেম্বার, সাধারণ জনগণ সবাইকে অবহিত করেছেন একই ল্যাঙ্গুয়েজে, নট ফ্রম অ্যান এক্সপার্টিস জার্গন দিয়ে। আপনার কথা হলো যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন ছিল, এটাকে প্রপারলি যাচাই বাছাই কাউন্টার ইনফরমেশনও ছিল। এবং এটা যে একটা বিপদ ডেকে আনছে, এটা কিন্তু তাদের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজেই মানুষকে, তাদের মেম্বারদের কাছে পৌঁছানো হয়েছে। বাট দে ডিড নট বোদার টু লিসেন টু দোজ ভিউজ বিকজ দে ওয়ান্টেড লিজ ট্রাস, ঠিক আছে, নট ওয়ান্টেড ঋষি সুনাক। ঠিক আছে, আমরা একটি ছোট্ট বিরতি নেব, তারপর আমরা আলোচনা করব যে আমাদের রাজনৈতিক অবস্থাটা এই মুহূর্তে কোথায় আছে, কেন আমরা এই পর্যায়ে আসলাম, এবং আমরা আরো বোঝার চেষ্টা করব যে কারা লিজ ট্রাসকে সাকসিড করতে পারে। এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর যখন ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা বিশেষ আয়োজন, লিজ ট্রাসেস রিজাগনেশন, হু উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। বিরতির পূর্বে আমরা বোঝার চেষ্টা করছি যে কেন লিজ ট্রাসকে ইতিহাসের সবচেয়ে স্বল্প সময়ের প্রধানমন্ত্রীর তকমা বরণ করতে হলো। অনেকগুলো বিষয় বেরিয়ে আসছে, তার মধ্যে একটি বিষয় যেটা হলো যে তার মধ্যে আমরা সেই রকম কোনো সিরিয়াস উদ্যোগ দেখিনি যে সে তার যারা বিরোধী ছিল নিজের পার্টির মধ্যে বা এর বাইরে তাদের কাছে পৌঁছার মতো খুব সিরিয়াস কোনো এফোর্ট আমরা দেখিনি। পাশাপাশি আমরা আরও যেটি দেখেছি যে অনেক কাজ তারা করতে চেয়েছে যেগুলোর পিছনে কোনো যুক্তিসঙ্গত কারণ বা সেই কাজগুলোকে কিভাবে তারা ট্যাকেল দেবে সেইগুলোর ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। যেমন তারা অনেকগুলো ট্যাক্স কাট দিয়েছে, কিন্তু এই ট্যাক্স কাটের ফলে জাতীয় ইনকামে যে একটা দশ নামবে সেটাকে কিভাবে ট্যাকল দেওয়া হবে এরকম কোনো প্ল্যান তাদের ছিল না। নাজির ভাই, আমরা দেখলাম যে যখন কি বলে টরি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো কোয়ালিশনের মাধ্যমে, হ্যাঁ, তারপর ক্যামেরন দিল অনেকটা অপ্রত্যাশিতভাবেই সে ব্রেক্সিট নিয়ে সে দিল, ওই যে রেফারেন্ডাম। ইলেকশনের আগে সে প্রমিস করলো যে রেফারেন্ডাম দিয়ে যদি সে মেজরিটি পায়, মেজরিটি পাওয়ার পর রেফারেন্ডাম দিল। তো অনেকে তখন বলছিল তার রিজাগনেশন দিয়ে যে এইটাই সম্ভবত স্মরণকালের সবচেয়ে ওয়ার্স প্রাইম মিনিস্টার। দেন উই হ্যাড তেরেসা মে, অ্যান্ড অ্যাগেইন খুব শীঘ্রই দেখলাম যে আমরা একটা স্টেলমেটের মধ্যে এসে পড়লাম। দেন আসলো বরিস জনসন, তার যে ডিপার্চার সেটাও বলতে হবে কোয়াইট ডিসগ্রেসফুল একটা সার্কামস্টেন্সে। এখন আসলে লিজ ট্রাস ইতিহাসের সবচেয়ে স্বল্প সময়ের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো এইটা আমাদেরকে কি বার্তা দেয় বা ব্রিটেনের রাজনীতি বা ব্রিটেনের সমাজ সম্পর্কে কি বার্তা দেয়? খুবই টালমাটাল এবং আনপ্রেসিডেন্টেড হলে যে প্রেসিডেন্ট হতে পারবে না এত তো না। আমি জাস্ট একটু অ্যাড করব আপনার কথার সাথে মিলিয়ে, যেটা ওই যে আমাদের এমাদ ভাই যেটা বললেন আর কি, যে দেখেন শুধুমাত্র একটা দল ছাড়া পুরো জাতি কিন্তু দর্শকের ভূমিকায় আগেও ছিল, এখনো আছে, এবং আগামী 2 বছর বা 2.5 বছর পরে যখন ইলেকশন হবে এর আগ পর্যন্ত যদি আরো 1-2 জন প্রাইম মিনিস্টার যায় তাহলে একটা পার্টির কিন্তু সে থাকছে, জাতি কিন্তু কিছুই বলার সুযোগ নাই। আমি মনে করি দ্যাট ইজ প্রবলি ওয়ান অফ দ্য লুপ হোলস ইন ব্রিটিশ ডেমোক্রেসি। অত্যন্ত ডেভেলপ ডেমোক্রেসি, কিন্তু এই ধরনের যখন টার্মোইল হয়, দেখেন 4টা মাসে 4 জন চ্যান্সেলর, অর্থমন্ত্রী, এবং আমরা এই প্রোগ্রামে বসে আমরা এক্সপেকটেশন নিয়ে আলোচনা করেছিলাম মাত্র গত 2 মাস আগে বোধ হয়, কিন্তু এখন ওইটা মানে ম্যাটেরিয়ালাইজ হওয়ার আগেই উনাকে বিদায় নিতে হলো। এবং সবচেয়ে শর্টেস্ট প্রাইম মিনিস্টার, ওনার আগে শর্টেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন 1827-এ 119 দিনের প্রাইম মিনিস্টার ছিলেন, অলমোস্ট এক্স্যাক্টলি 100 ইয়ার্স আগে। হ্যাঁ, এবং তাও আবার মৃত্যুর কারণে উনি শর্টেস্ট, কিন্তু এখানে তো অন্য সিচুয়েশন। এবং ইকোনমিক্যালি খুবই টালমাটাল, পলিটিক্যালি আনস্টেবল পজিশন আছে ইউকেতে। এমত অবস্থায় আমার মনে হয় যে কলার্কের সূত্র ধরে যদি বলি যে এভাবে একটা পার্টি বারবার ম্যান্ডেট দিয়ে জাতির উপর চাপাইয়া দেবে, এইটার চেয়ে বরং আমার মনে হয় যে জেনারেল ইলেকশন হলে জেনারেল ইলেকশনটা আমরা মনে করলাম যে ভালো, কিন্তু মনে করেন যে সরকার আসলো, বরিস জনসন স্ন্যাপ ইলেকশন ঘোষণা করার পরে বিশাল মেজরিটি নিয়ে কনজারভেটিভ সরকার আসলো। এই সরকারকে জনগণ ভোট দিয়েছে, তাই না? এমপি যারা আছে তাদেরকে জনগণ ভোট দিয়েছে। যাদের উপর জনগণ এত আস্থা আর মানে চিহ্ন রাখলো, এরা এতটা দুর্বল হয় কিভাবে? বরিস জনসন বলতে পারেন চারিত্রিক কারণে তাকে বিদায় নিতে হলো, সত্য মিথ্যা এইসব নিয়ে অ্যালিগেশন উঠলো। ট্রাস্ট আর ইন্টিগ্রিটি ইন দ্য সেন্স যে কম্পিটেন্সের কারণে এই করতে হলো। আমরা এই পর্যায়ে আসলাম কিভাবে? না, এটা একাধিক কারণ, শুধু একটা কারণ তো হবে না। কারণ এক তো হচ্ছে যে ইনফাইটিং উইথিন দ্য পলিটিক্যাল পার্টি, অনেক সময় ব্যাকস্টাপার বা অনেক সময় পিঞ্চিং যে বলে আর কি, এটা মেইন কারণ। মানে আসলে বোনাফাইড ওয়েতে কনজারভেটিভ পার্টির যারা কম্পিটেন্ট লিডার্স তারা কি চাচ্ছেন যে প্রাইম মিনিস্টার সাকসেস হোক? আপনি ধরেন কনস্পিরেসি থিওরি যদি আপনি অ্যাপ্লাই করেন, বরিস জনসন কি চাচ্ছেন লিজ ট্রাসের সাকসেসফুল? অনেক রিউমার আছে যে হি ইজ ট্রাইং টু কাম ব্যাক। উইল কাম টু দ্যাট ইন আ মিনিট। একটা কল নিয়ে নিই, তারপর আবার আসছি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? Walaikum salam. Brother, I was watching your program and it's interesting. You've obviously got a show about the Prime Minister. You want to say your name and where are you calling from? Yeah, my name's Hussein. I'm calling from the Midlands.
Right, Hussein from Midland, tell us, what's your reaction to Liz Truss's resignation? It's, to be honest, predictable because it seems like, well, it doesn't matter as an electorate, it doesn't really matter who takes office because whoever's going to be governing us is going to be determining their policies according to the market. The market has determined the election or selection of whoever's going to be in office in 10 Downing Street. So this is evident now that the electorate is just somebody who's on the sideline. The markets are... But isn't, Hussein, just probing you on this a little, isn't market effectively reacting to what people may react, i.e. the budget we have just seen potentially endangered well-being of ordinary people because Bank of England in one hand were trying to rein in on high inflation, whereas government's approach was as if they want to de-inflate the economy. So effectively the market reacted in a way that was more in the interest of people, didn't it? The markets work on the principles of supply and demand. There's no compassion in the market. That's addressing your point. The second point, basically, with regards to the market, those people who have more of a share of the market. As we're looking at the cost of living at the moment for everybody up and down the country, people have a lot less. So again, they have a lot less of a share of the market. So if we're going to leave things to the market, to be honest with you, the banks should have gone bust when we had the banking crisis. The government and us as taxpayers, we should have left it to the market, but we didn't, did we? Right, Hussein. I've got very limited time, but very quickly, yes. What do you think should happen now? To be honest, I think the whole political system, it needs to be scrapped. We need members of parliament who actually are in there for the electorate, and we need members of parliament who aren't there to earn a living. Right. Thank you, Hussein. Thank you for your call. Really appreciate it. Mumshad, can I just come to you? Isn't it odd that Liz Truss was offering corporate world what no other prime minister in recent years had the courage to do? She was effectively seeking to reduce corporation tax or the rise of corporation tax by almost 6%, unprecedented. She was getting rid of the top rate of income tax. Why did market react so badly? Because it's not economically credible or viable proposition, given that we are sitting on a large amount of national debt, given that the books didn't balance, given that the numbers didn't add up. It's only a logical conclusion that this simply wouldn't fly with the city, because you have to factor in some of the mechanics of how market comes to these decisions. So there's this thing called a LIBOR, London Interbank Lending Rate, and that's a pivotal component where as to whether the market thinks the interest rate is going to rise, remain steady, or the base rate will decrease. So this is essentially a guessing game. So when Bank of England raises the base rate, Bank of England is regarded as the foremost authority. So they set the base rate, and the remainder of the financial institution follows suit. So when they land between themselves, they follow that base rate, because that base rate is the benchmark rate on which they price instruments such as swaps. So that's why it was really baffling to me, someone who works in the financial services, that they didn't take heed of these reactions. I feel quite disappointed if some of these reports are to be believed. Look, when you come into the office as an elected prime minister or prime minister who has been chosen by the wider party membership, of course you come in with a mandate, whatever form that mandate may be. But to have
any kind of arrogance and to think to yourself that you know better than some of the civil servants who's been in those positions, whether it's in the treasury or any other departments, and not really take heed of their advice and cast aside, any diverging view, is not going to stand you in good stead. And this is a lesson for every would-be politicians. Thank you. And anyone who aspires to be a politician. Thank you have to let me stop you there. I think that's a opportune moment to shift the conversation a little. We are coming to the end. What's the process, Emdadul? এখন কি হবে? নতুন লিডার ইলেক্ট হচ্ছে আই থিং এক সপ্তাহ সময়ের মধ্যে। এখন কি হবে? এখন আমরা যেটা জানলাম, আমরা আজকেই জানলাম, কালকে পর্যন্ত তো লিজ ট্রাস বলছিলেন যে শি ইজ এ ফাইটার নট এ কুইটার। তো আজকে তিনি রেজিগনেশন দেওয়ার পরে তার আগে থেকেই কথাবার্তা হচ্ছিল, কালকে রাতেই শুনেছি আমি যে হ্যাঁ মানে তার সময়টা হচ্ছে নট ডেইজ, ইট কুড বি আওয়ার্স। তো আজকেই সেটা প্রমাণিত হলো। এখন তিনি রাজার কাছে তার রেজিগনেশনের কথা জানিয়েছেন স্বভাবত নিয়মে, যেটা প্রচলিত রীতি, এবং তিনি একই সাথে তিনি প্রাইম মিনিস্টারও থাকছেন না, লেবার পার্টির লিডার থাকছেন না, সরি কনজারভেটিভ পার্টির লিডার থাকছেন না। এখন প্রথম কথা হচ্ছে যে তাদের যে এখনকার যে পলিটিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট অনুসারে তার দেখা হয়েছে, তিনি মিটিং করেছেন 1922 কমিটি, যারা এই আগামী কে দলের নেতা হবেন তার জন্য তারা নির্বাচনের বা মনোনয়নের আয়োজন করবেন। আমি আজকে যতটুকু পড়েছি, আসলে খুব বেশি সময় পাইনি, সেটা হচ্ছে যে আগামী শুক্রবারের মধ্যেই তিনি শেষ করতে চান, কারণ তাদের একটা বড় কমিটমেন্ট রয়ে গেছে। 31 অক্টোবরের ভেতরেই ফিসক্যাল পলিসিটা তাদের জনসম্মুখে প্রকাশ করতে হবে, ওপিআর রিপোর্ট করতে হবে। হ্যাঁ, ওইটা 31 অক্টোবরের মধ্যেই করতে হবে। এটা করতে গেলে তাদের সময়ের হাতে খুব কম, এবং এর মধ্যে তাদেরকে তাদের নির্বাচনী যত আয়োজন সব সম্পন্ন করতে হবে। এখন আমি যেটা দেখলাম আসার আগে, সেটা হচ্ছে যে গ্রাহাম ব্রাডি যিনি 1922 চেয়ারম্যান, যিনি পরিচালনা করবেন এই নির্বাচনটা পুরোপুরি, তিনি চান, তার প্রত্যাশা হচ্ছে যে এই প্রসেসে সাধারণ দলের সাধারণ মেম্বাররাও যাতে সক্রিয় হন, জড়িত হন। এখন তিনি যদি সাধারণ মেম্বারদেরকে কিভাবে জড়িত করা হবে তার বিস্তারিত আমরা জানি না, এখনো পাইনি। একটা উপায় হতে পারতো যে শুধু এমপিদের ভোটে যদি ইউনিটি ক্যান্ডিডেট এমপিরা কনজারভেটিভ পার্টির এমপিরা তাদের একজন ইউনিটি ক্যান্ডিডেট নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো এই যে একটু ওয়াইডার রেঞ্জের যে মনোনয়নের যে বা নির্বাচনের যে বিষয়টা, সেটা হয়তো অ্যাভয়েড করা যেতে পারে। কিন্তু কনজারভেটিভ পার্টিতে এখন যে বিভক্তি এবং বিভাজন, আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি না কনজারভেটিভ পার্টির এমপিরা একদম সব কিছু সরিয়ে রেখে একপাশে, তাদের পার্টি, দেশ এবং ইকোনমি সব কিছু বাঁচাতে তারা যদি সব কিছু সমস্ত নিজেদের মধ্যে বৈরিতা, বিরোধিতা এবং মতপার্থক্য ভুলে একজনকে নিয়ে আসতে পারেন, কিন্তু এটা এত অল্প সময়ের মধ্যে এই কনসেনসাসটা তৈরি করা সম্ভব হবে কিনা আমি জানি না। যদি না জানা যায়, না পারা যায়, তাহলে যখনই বৃহত্তর অন্ততপক্ষে তাদের মেম্বারদের মধ্যে জিনিসটা নিয়ে নেওয়া হবে, তখনই কিন্তু আরও একটু বর্ণিল আয়োজন আমরা দেখতে পাবো। সেখানে বরিস জনসনের কথা বলা হচ্ছে, এবং বরিস জনসন যদি তিনি বলেছিলেন, আপনার খেয়াল আছে, তিনি যখন যান তার দায়িত্ব নিয়ে শেষ করে, তিনি বলেননি দিস ইজ দি এন্ড, তিনি বলেছেন দ্যাটস ইট ফোকস, এবং তিনি টার্মিনেটরের ভাষায় বলেছেন না, এবং টার্মিনেটরের ভাষায় বলেছিলেন আস্তালা বিস্তা, যেটা হচ্ছে আবার দেখা হবে। তো সেটাই আমি জানি না, বরিস জনসন সবসময় কনভেনশনাল আনকনভেনশনাল পলিটিশিয়ান বলা হয়, বাট আমি জানি না ব্রিটেনের জন্য কি অপেক্ষা করছে, আমি জানি না কি। নাজির ভাই, আই থিংক 1922 কমিটি অলরেডি কনফার্ম করেছে যে যারা ক্যান্ডিডেট হতে চায় তাদের মিনিমাম 100 এমপির সাপোর্ট লাগবে, অর্থাৎ 3 জনের বেশি ক্যান্ডিডেট এমনিও হতে পারবে না, মানে সুযোগই নেই। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে দুটো বিষয়, এক হলো যে কে আসতে পারে, সেকেন্ড ইলেকশন ছাড়া আদৌ এই টানাপোড়েনের শেষ কি আমরা দেখতে পাবো? ইউনিটি ক্যান্ডিডেট তো আসার সম্ভাবনা নাই, যেভাবে পার্টি ডিপলি ডিভাইডেড। কিন্তু ওই যে থ্রেশহোল্ড হাই করার কারণে, মানে আগে যেভাবে 6-7 জন ছিল, 10 জন ছিল প্রথমে, এভাবে হবে না, ম্যাক্সিমাম 3 জন হবে।
তবে এখন আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে ঋষি সুনাক, প্যারি মর্টন, এরপরে বেন ওয়ালেস, ডিফেন্স সেক্রেটারি, আর যে বরিস জনসন যদি আসতে চায়। এবং আমার মনে হয় কি জানি যে বরিস জনসনের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণটা হচ্ছে দেখেন যে লিজ ট্রাস্ট, বুঝলাম না 24 ঘন্টা আগে বলছেন যে আই এম ফাইটার, কোন সুতার টানে উনার 24 ঘন্টার আগে তাকে পদত্যাগ করতে হয়েছে? তার মানে তার সুতার টান তো আরেক জায়গায় আছে সম্ভবত, আই ডোন্ট নো। আমি তাকে তো পার্লামেন্টে যদি সে রিজাগনেশন না দেয় তার তো একটু কিছু বলতে হবে, তাই না? সে হ্যাড নো চয়েস। আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে প্রসেসটা যেটা তারা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন যে প্রথম যদি একাধিক ক্যান্ডিডেট থাকেন তখন এমপিরা হওয়ার পর 2 জন পর্যন্ত আসার পর তারা মেম্বার্সের কাছে যাবেন, তবে এটা খুব কুইকার এবং স্ট্রিমলাইন হবে আর কি, অনলাইনে ভোটিং নেওয়া হবে, রাইট। এবং সম্ভবত সোমবারে বোধহয় তারা ওই যে হোস্টিং করবে নাকি ক্যান্ডিডেটদেরকে, রাইট। সেই জন্য কুইক হবে, স্ট্রিমলাইন হবে, ফাস্টার হবে। কিন্তু মেম্বারশিপের কাছে গেলে তখন হয়তো আই ডোন্ট নো ডিসিশন হয়তো আগাতে নাও পারে, রাইট। এবং এখানে ওয়াইডার কোয়েশ্চন চলে আসে whether Conservative Party is ready to have BAME Prime Minister again. Well, Conservative Party is the only party that brought so many black and Asian people to the front of the politics, unlike other parties. Throw white Prime Minister, যদি আপনি ডাইরেক্টলি বলেন। হ্যাঁ, তো থ্রো হোয়াইট প্রাইম মিনিস্টার, রাইট। মোমসাদ, আপনার কাছে আসি, আপনি কি ভাবছেন, মানে আপনারা এজ এ পার্টি মেম্বার কোনো ডাইরেকশন কি আপনারা পেয়েছেন যে সিলেকশনটা কিভাবে হবে এবং আপনার অবস্থান থেকে কে হওয়ার সম্ভাবনা বেশি? Talha bhai, I think the voting will open for the wider membership around 25th of October. It will probably run for 5 days. So the whole thing from start to end will probably last, less than 2 weeks. But it's going to be a quick and a sharp conclusion. In terms of who I personally think could make the cut, of course, Rishi Sunak is the front runner within the parliamentary members. My guess, second candidate probably Penny Mordaunt. Now, if he goes a wider membership with those two candidates, I don't want to prejudge. Look, last time round, I actually voted for Rishi Sunak because I. But can I just ask you, Director? I appreciate it may be difficult for you to answer, Yeah. but at least do you find yourself in a position where, at least sometimes, somewhere in your heart, you think, if it goes to the membership yet again, we might come to a very similar situation to where we are now? Talha bhai, I like to think no. Right. Okay. Let's leave it to that. No. Yeah. Let's leave it to no. Emdadul bhai, জি, Ambra, Boris Johnson, he was hugely popular with the grassroots, and he was hugely popular even with the country. কিন্তু সে কতটুকু ফিট প্রাইম মিনিস্টার হবে সেটা নিয়ে কিন্তু কনসার্ন ছিল, এস্টাবলিশমেন্টের মধ্যে, পলিটিশিয়ানদের মধ্যে কিন্তু একটা কনসার্ন ছিল। ট্রাস্টকে নিয়ে অনেক স্কেপটিসিজম ছিল উইথিন দ্য এস্টাবলিশমেন্ট, ইফ ইউ লাইক, ইন্টেলেকচুয়াল ক্লাস বলেন, মোর এস্টাবলিশড পলিটিক্যাল ক্লাস বলেন, বাট শি ওয়াজ আ ফেভারিট উইথ দ্য মেম্বার্স ফর রিজনস দ্যাট উই হ্যাভ ডিসকাসড। তো আপনার কি মনে হয় যে আমরা, মানে পার্টি মেম্বার, তারা সাফিসিয়েন্টলি, how do I put it, যে এই পুরো ডিবাগল থেকে তারা সাফিসিয়েন্ট লেসন নিয়েছে যে এরকম একটা মিস্টেক আবার রিপিট হবে না? এটা বলা খুবই মুশকিল। এবং এখন তাদের যে অবস্থান, কনজারভেটিভ পার্টির অবস্থান, বরিস জনসনের এক্সিট যে স্ক্যান্ডালকে ধরে হলো, লিজ ট্রাসের 45 ডেজের মধ্যে তাকে চলে যেতে হলো, এবং এই যে সারা সিটি অথবা ইকোনমি যেভাবে রিয়েক্ট করলো বা ফাইন্যান্সিয়াল মার্কেট যেভাবে রিয়েক্ট করলো, সব মিলিয়ে তাদের মানে আস্থার জায়গাটা কমে এসেছে। কিন্তু তাদের মধ্যে আরেকটা জিনিস, আমরা যারা দলের বাইরে আছি তাদের জন্য একটা স্বাধীনতা আছে যে আমরা দেশের জন্য কি হবে, কে ভালো হবে সেটা আমরা চাইবো। কিন্তু দলের ক্ষেত্রে যখনই আপনি দলের
মধ্যে চলে যাবেন, দলের সীমানার বাইরে, ভেতরে, প্যারামিটারের ভেতরে, তখন আপনার প্রথমেই একজন ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই আসবে হু ক্যান ফাইট লেবার, হু ক্যান স্টপ লেবার। আমি একজন এমপির, একজন সিনিয়র টরি এমপির একটা কোটেশন পড়ছি, আজকেই এটা পেলাম। Boris has proved himself time and time again, and I think the thing to remember is who does labor fear most. He will have served a bit of time out, he will have earned some money, he can come back and do what he does best, Right. and that's winning elections. Thank you. So এই জায়গাটা যদি তারা ফোকাস করে লেবার পার্টির, কনজারভেটিভ পার্টির সদস্যরা, তাহলে ডেসপাইট এভরি স্ক্যান্ডাল দে ক্যান গো ফর বরিস জনসন। ভেরি ব্রিফলি নাজির ভাই, আপনি কি মনে করেন যে আমরা যে ডিবাকল দেখলাম এইটার সমাপ্তি খুব শীঘ্রই হতে যাচ্ছে? বলা খুবই মুশকিল। কে আসছেন, মানে প্রধানমন্ত্রী হিসাবে কে হাল ধরবেন, তার উপর নির্ভর করে আর কি। এখন যদি বরিস জনসন আছে, তার স্টাইল হবে আরেক মতো। যদি মনে করেন মেম্বারশিপের কাছে যায়, তখন রিসি যদি না পারেন, তাহলে পেনি মডার্ন হয়তো আসবেন, আমরা তো সেম ডিবাকলে হয়তো পড়তে পারি। রিসি আসলে হয়তো তার একটু ডিফারেন্টলি হতে পারে। এজন্য কনক্লুসিভলি এখন বলা খুব কঠিন, এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ আমাদের যে স্থিতিহীন একটা অবস্থা আছে, এটা খুব শীঘ্রই হয়তো দূর হচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিশেষ এরপরে আয়োজন। আবার ওই যে ইউক্রেন এবং রাশিয়ান ওয়ারের দিকে যাচ্ছে ডাইমেনশনটা, ঠিক আছে। সেটাও সরি ভাই, আই হ্যাভ টু স্টপ ইউ এন্ড উই হ্যাভ রান আউট অফ টাইম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিশেষ আয়োজন লিজ ট্রাসেস রিজিগনেশন, হু উইল বি নেক্সট প্রাইম মিনিস্টার। আমাদের প্রত্যাশা যেই প্রাইম মিনিস্টার হোক, সে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং কনভেনশনাল উইজডম, আমাদের জাতিগতভাবে আমাদের যে সমস্ত অ্যাসেট আছে, ইন্টেলিজেন্সিয়া আছে, সবগুলোকে সামনে রেখে ব্রিটেনকে এগিয়ে নেওয়ার জন্য শাসন পরিচালনা করবেন। আমাদের প্রত্যাশা থাকবে যে পার্টি মেম্বাররা তাদের যথাযথ বিচার বিবেচনা বোধ খাটিয়ে এবং পার্টির এমপিরা, কনজারভেটিভ পার্টি এমপিরাও তাদের অবস্থান থেকে জাতিগত স্বার্থে, নিজস্ব ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে জাতীয় স্বার্থে তারা যার যথাযথ যোগ্যতা আছে, কম্পিটেন্স আছে এবং কমিটমেন্ট আছে, সেই রকম কাউকে ইলেক্ট করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের প্রোগ্রাম আপনারা যে প্রান্ত থেকে বসে দেখেছেন, তাদেরকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার অতিথি এমদাদ ভাই, নাজির ভাই এবং মুমশাদ ভাই, তাদেরকে তাদের সময়ের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।